হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব গুপ্ত যুগের সামাজিক অবস্থা সম্পর্কে, অর্থাৎ গুপ্ত যুগের সমাজ ব্যবস্থা বা সামাজিক অবস্থা কেমন ছিল এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, এই যে গুপ্ত যুগের যে সামাজিক অবস্থা রয়েছে বা সমাজ জীবন রয়েছে সেটা সম্পর্কে মূলত আমরা কিসের উপর ভিত্তি করে জানতে পারি? চীনা পর্যটক যে ছিলেন ফাহিয়েন, তার যে বিবরণ রয়েছে সেখান থেকেই কিন্তু এই গুপ্ত যুগের ভারতের সামাজিক অবস্থা কেমন ছিল এটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানা যায়। তো এই যে সমাজ জীবন রয়েছে বা সামাজিক অবস্থা রয়েছে এর মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে বা এর প্রধান বিষয়গুলি কি কি? যেমন অর্থনৈতিক যে জীবন রয়েছে সেই অর্থনৈতিক জীবনের বা অর্থনৈতিক অবস্থার যদি প্রধান ভিত্তির কথা বলি সেক্ষেত্রে বলা যায় যে কৃষিকাজ সম্পর্কে, সেখানে হচ্ছে পশুপালন সম্পর্কে, ব্যবসা বাণিজ্য সম্পর্কে। ঠিক সমাজ জীবনেরও কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যেমন কি এখানে বলা যায় যে পরিবার ব্যবস্থা, অর্থাৎ সমাজের মধ্যে পরিবার ব্যবস্থাটা কেমন ধরনের ছিল। এছাড়াও কি বলা যায় যে সেখানের বর্ণ ব্যবস্থা কেমন ধরনের ছিল, অর্থাৎ সমাজ জীবনের ক্ষেত্রে প্রথমে কি আসে যে সেখানে পরিবারটা কেমন ছিল। এছাড়াও বলা যায় যে সমাজের বর্ণ ব্যবস্থা কেমন ছিল, বিবাহ ব্যবস্থা কেমন ছিল, এছাড়াও দাস প্রথা, সমাজে দাস প্রথাটা কেমন ধরনের ছিল, এছাড়াও সমাজের মধ্যে নারীর অবস্থানটা কেমন ধরনের ছিল। এই সমস্ত বিষয়গুলিই কিন্তু যে সামাজিক জীবনের মধ্যে বা যে সামাজিক অবস্থার মধ্যে কিন্তু মূল বিষয়ের মধ্যে পড়ে। এছাড়াও বলা যায় যে এখানের শিক্ষা ব্যবস্থা কেমন ধরনের ছিল, অবসর সময়ে সমাজের মানুষেরা কি করতো, সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে এই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, প্রথমেই বললাম এই যে গুপ্ত যুগের যে সামাজিক অবস্থা রয়েছে এই সামাজিক অবস্থা আমরা কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারি। প্রথমেই বলা হয়েছে এখানের যে পরিবার ব্যবস্থা কেমন ধরনের ছিল। বলা হয়েছে গুপ্ত যুগে যৌথ পরিবার ব্যবস্থা জনপ্রিয় ছিল বলে কিন্তু জানা যায়। যৌথ পরিবার বলতে কি বোঝানো হয়েছে? যৌথ বলতে যেটাকে বোঝা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তাহলে গুপ্ত যুগেও কি ছিল যে এই যৌথ পরিবার ব্যবস্থাটাই কিন্তু খুবই জনপ্রিয় ছিল বলে কিন্তু জানা যায়। এছাড়াও কি বলা হয়েছে যে বর্তমান যুগে যেমন একক পরিবারের অস্তিত্ব ব্যাপক পরিলক্ষিত হয়, গুপ্ত যুগে কিন্তু তেমন ছিল না। বর্তমান যুগে কি হয় যে পিতামাতা এবং তাদের সন্তান সন্ততি নিয়েই তারা যে একক পরিবারে থাকে সেটাকেই বোঝানো হয়েছে একক পরিবার বলতে। কিন্তু বলা হয়েছে গুপ্ত যুগে কিন্তু এমনটা ছিল না। গুপ্ত যুগে কি ছিল? যৌথ পরিবারের কিন্তু জনপ্রিয়তা ছিল। যেমন বলা হয়েছে, দেখো, গুপ্ত যুগে পিতামাতা, পুত্রকন্যা, খুড়তুতো, জ্যাঠতুতো প্রভৃতি সকলকে নিয়ে কিন্তু গড়ে উঠত যৌথ পরিবার। তাহলে যৌথ পরিবার বলতে কি বুঝিয়েছে? জয়েন্ট ফ্যামিলিকে। তাহলে জয়েন্ট ফ্যামিলির মধ্যে সবাই থাকবে, পিতামাতা থাকবে, তাদের সন্তান সন্ততিরা থাকবে, খুড়তুতো, জেঠতুতো প্রভৃতি সকলকে নিয়ে গড়ে উঠত কি? যৌথ পরিবার। এছাড়াও কি বলেছে? পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ পুরুষ তিনিই কিন্তু পরিবারের কর্তা হতেন। তাহলে পরিবারের কর্তা কে হতেন? যিনি সব থেকে বয়োজ্যেষ্ঠ তিনিই কিন্তু পরিবারের কর্তা হতেন। এছাড়াও কি বলা হয়েছে? পিতৃপুরুষের সম্পত্তিতে পিতা ও পুত্রের সমান অধিকার ছিল। পিতার মৃত্যুর পর তার পুত্র সম্পত্তির অধিকার কিন্তু পেত। এছাড়াও বলা হয়েছে পরিবারে পুত্রের তুলনায় কিন্তু কন্যার আদরটা কিন্তু কমই ছিল। তাহলে এর থেকেই বোঝা যায় যে কন্যার নারীর যে একটা অধিকার বা নারীর যে অবস্থান এই যুগে কিন্তু খুবই কম ছিল। নারীদের অবস্থান কিন্তু এই গুপ্ত যুগে এসেও কিন্তু ততটা ভালো ছিল না বলাই কিন্তু বলা হয়েছে। তাহলে নেক্সট হচ্ছে সেখানের বর্ণ ব্যবস্থা সম্পর্কে। প্রথমে জানলাম এখানের পরিবারটা কেমন ছিল। এখানে গুপ্ত যুগে কিন্তু একক পরিবারের অস্তিত্বের কথা বলা হয়নি, অর্থাৎ যেখানে শুধুমাত্র যে পিতা মাতা এবং তাদের যে সন্তান সন্ততিরা যে এই গুপ্ত যুগের সমাজে বসবাস করতো এটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে গুপ্ত যুগে কিন্তু যে যৌথ পরিবারের জনপ্রিয়তা ছিল, অর্থাৎ যেটাকে জয়েন্ট ফ্যামিলি আর কি বলা হয়েছে। নেক্সট হচ্ছে এখানের বর্ণ ব্যবস্থা কেমন ছিল। তাহলে বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানতে হলে আমাদের আবারও কিন্তু ফাহিয়েনের বিবরণ থেকেই জানতে পারি। তাহলে চীনা পর্যটক যে ছিলেন ফাহিয়েন, তার বিবরণ থেকেই কিন্তু আমরা এই গুপ্ত যুগের যে সমাজে বর্ণ ব্যবস্থা কেমন ছিল সেই সম্পর্কেও কিন্তু জানতে পারি। কি বলা হয়েছে? গুপ্ত যুগে গুপ্ত সমাজে আর কি বর্ণভেদ প্রথার বেশ প্রবল ছিল। গুপ্ত যুগে বৈদিক যুগের মতোই কিন্তু ভারতীয় সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। বৈদিক যুগের মতো কেন বলা হয়েছে? কারণ বৈদিক যুগেও কিন্তু আর্যরা যখন ভারতবর্ষের সপ্তসিন্ধু অঞ্চলে এসে তাদের যে বসতির বিস্তার ঘটিয়েছিল তখন কিন্তু
তারা গায়ের রঙের ভিত্তিতে কিন্তু দুটি শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল, একটা হচ্ছে গৌর বর্ণের এবং একটা হচ্ছে কৃষ্ণ বর্ণের। কিন্তু পরবর্তীতে কি হয় যে পেশাগত ভিত্তিতে কিন্তু 4টি বর্ণের আর কি উদ্ভব ঘটেছিল। সেই 4টি বর্ণ ছিল হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, যার জন্য বলা হয়েছে বৈদিক যুগের মতোই কিন্তু এই ভারতীয় সমাজে কিন্তু 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। 4টি বর্ণ ছিল হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাহলে ব্রাহ্মণদের কাজ কি ছিল? ব্রাহ্মণদের কাজ ছিল হচ্ছে পূজা অর্চনা করা, যাগযজ্ঞ করা, বিদ্যা চর্চা করা। ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে দেশ শাসন, দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য করা, কৃষিকাজ, পশুপালন করা। এবং শূদ্রদের কাজ ছিল এই যে 3 বর্ণ রয়েছে, এই 3 বর্ণের সেবা করা কিন্তু এই শূদ্রদের কিন্তু কাজ ছিল। তাহলে বোঝা গেল। এছাড়াও বলা যায় যে এই 4টি বর্ণ ছাড়াও কিন্তু গুপ্তযুগে আরও একটি হীন বর্ণের বা হীন বর্ণের সন্ধান পাওয়া যায়। এরা কিন্তু চণ্ডাল নামে পরিচিত ছিল এবং এই চণ্ডালরাই কিন্তু সমাজে বলা যায় যে অস্পৃশ্য বলে কিন্তু পরিচিত ছিল। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বিবাহ ব্যবস্থা, অর্থাৎ গুপ্ত যুগের বিবাহ ব্যবস্থাটা কেমন ধরনের ছিল। দেখো বলা হয়েছে গুপ্ত যুগে বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি থেকে বিবাহ ব্যবস্থার কথা কিন্তু জানা যায়। তাহলে গুপ্ত যুগের যে বিবাহ ব্যবস্থা রয়েছে সেটা কোথা থেকে জানা যায়? বিভিন্ন যে সমস্ত স্মৃতিশাস্ত্রগুলি রয়েছে, যেমন মনুস্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়ন স্মৃতি, বিভিন্ন স্মৃতিশাস্ত্রগুলি থেকে কিন্তু এই যুগের বিবাহ ব্যবস্থা কেমন ধরনের ছিল সেটা সম্পর্কে জানা যায়। বলা হয়েছে 8 প্রকারের বিবাহের কথা মনু ও যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বা উল্লেখ আছে। এই সমস্ত স্মৃতিশাস্ত্রগুলিতে কিন্তু উল্লেখ আছে 8 ধরনের বিবাহ ব্যবস্থার কথা। কি কি সেই 8 ধরনের বিবাহ? প্রথমটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ, তারপরে হচ্ছে দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস এবং পৈশাচ। এই টোটাল 8 ধরনের বিবাহ ব্যবস্থার কথা কিন্তু এই 8 প্রকার বিবাহের মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে এই যে 4 প্রকার বিবাহ, যে প্রথম 4 প্রকার বিবাহ রয়েছে, যে ব্রহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, এই 4 প্রকার বিবাহকে কিন্তু সামাজিক একটা স্বীকৃতি কিন্তু পেয়েছিল। এবং বাকি যে সমস্ত 4 প্রকার যে বিবাহ রয়েছে, যেমন গান্ধার্ব বিবাহ, এই বিবাহগুলি কিন্তু যে সামাজিক স্বীকৃতিটা কিন্তু পায়নি। গান্ধার্ব বিবাহ অর্থাৎ পাত্র পাত্রীর পছন্দ অনুসারে যেই বিবাহটা, সেই বিবাহটাকে কিন্তু গান্ধার্ব বিবাহ বলা হয়। অসুর বিবাহ বলতে বোঝায় যে কন্যা ক্রয় করে যেই বিবাহটা সম্পাদন করা হয়, সেই বিবাহকে কিন্তু অসুর বিবাহ বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ বলতে বোঝানো হয়েছে যে বলপূর্বক কন্যাকে হরণ করে যে বিবাহটা সম্পাদিত হয়, সেই বিবাহকে বলা হয়েছে রাক্ষস বিবাহ। এবং সর্বশেষ যে বিবাহ রয়েছে সেটা হচ্ছে পৈশাচ বিবাহ। গোপনে যেই বিবাহটা করা হয় সেই বিবাহটাকে কিন্তু বলা হয়েছে পৈশাচ বিবাহ। এবং এই যে 8 প্রকারের যে বিবাহ রয়েছে, বিবাহ ব্যবস্থা, এছাড়াও কিন্তু এই 8 প্রকার বিবাহ ছাড়াও কিন্তু গুপ্ত যুগে আরও 2টি বিবাহের কথা জানা যায়। সেটা হচ্ছে অনুলোম বিবাহ এবং হচ্ছে প্রতিলোম বিবাহ। এবার অনুলোম বিবাহটাই কি বা প্রতিলোম বিবাহটাই কি? বলা হয়েছে যে কোনো যদি উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে যদি নিম্ন বর্ণের নারীর বিবাহ সম্পাদন হয় বা বিবাহ হয়, সেই বিবাহটাকে কিন্তু বলা হয় যে অনুলোম বিবাহ। এবং প্রতিলোম বিবাহটা কিন্তু এই অনুলোম বিবাহের ঠিক অপোজিট। কোনো উচ্চ বর্ণের নারীর সঙ্গে যখন কোনো নিম্ন বর্ণের পুরুষের বিবাহ সম্পাদিত হয়, তখন সেই বিবাহকে কিন্তু বলা হয় প্রতিলোম বিবাহ। আশা করি বুঝতে পেরেছ। তারপরেটা রয়েছে হচ্ছে দাস প্রথা সম্পর্কে, অর্থাৎ গুপ্ত যুগে দাস প্রথা কেমন ধরনের ছিল। কি বলা হয়েছে দেখো, গুপ্ত যুগে দাস প্রথা প্রচলিত ছিল। এখানে বলা হয়েছে ক্রয়, বিক্রয় এবং দানের মাধ্যমে কিন্তু দাস প্রাপ্ত হতো। এবং এই যে দাস প্রথা প্রচলিত ছিল, তাহলে এই দাসত্বের উৎস কি, কি থেকে তারা দাসে পরিণত হতো? তো এখানে বলা হয়েছে যে ক্রয়, বিক্রয় এবং দানের মাধ্যমে কিন্তু দাস প্রাপ্ত হতো। তো বলা যায় যে এই দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। যেমন শাস্তি দানের মাধ্যমে কেউ দাসে পরিণত হতো, কেউ কেউ যুদ্ধে বন্দী থেকে দাসে পরিণত হতো, কেউ কেউ নিজেকে আত্মবিক্রয় করে দাসে পরিণত হতো, আবার কেউ কেউ কিন্তু জন্মসূত্র থেকেই কিন্তু দাসে পরিণত হতো। তো দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। এছাড়াও কি বলেছে, মনুস্মৃতি ও নারদ স্মৃতিতে দাস দানের কিন্তু উল্লেখ রয়েছে এবং যুদ্ধ বন্দীদের কিন্তু দাসে পরিণত করা হতো। তাহলে আমি প্রথমেই বললাম যে দাসত্বের কিন্তু বিভিন্ন উৎস রয়েছে। এখানে বলা হয়েছে যুদ্ধ বন্দীদের দাসে পরিণত কিন্তু করা হতো। এছাড়াও শাস্তিদানের মাধ্যমেও কিন্তু কেউ কেউ দাসে পরিণত হতো। তাছাড়াও বলেছে যে
গুপ্ত যুগে দাসেরা নানা রকম কাজকর্মে কিন্তু নিয়োজিত হতো, তাদের শারীরিক ক্ষমতা অনুযায়ী কিন্তু তাদের কর্ম ঠিক করে দেওয়া হতো, অর্থাৎ তাদের শারীরিক মানে ক্ষমতা অনুযায়ী তাদের যে কাজটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেককে তাদের মধ্যে কিন্তু আর কি ঠিক করে কিন্তু দেওয়া হতো। এছাড়াও বলা যায় যে তারা কিন্তু নানা রকমের কিন্তু কাজকর্ম করতো। তারপরে রয়েছে যে নারীর অবস্থান, অর্থাৎ গুপ্ত যুগে নারীর অবস্থান কেমন ধরনের ছিল। মূলত বলা হয়েছে গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে জানতে হলে আমাদের বাদশায়নের কামসূত্র, বরাহমিহিরের বৃহৎ সংহিতা, বৃহস্পতি, কাত্যায়ন এবং মনুস্মৃতি, কালিদাসের কাব্য, নাটক প্রভৃতির ওপর কিন্তু নির্ভর করতে হয়। তাহলে এই বিভিন্ন কিন্তু উপাদান রয়েছে এই গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে জানতে। তাহলে নারীর অবস্থানটা কেমন ছিল, বলা হয়েছে যে গুপ্ত যুগে নারীরা কিন্তু নাচ গান এবং অন্যান্য শিল্পেও কিন্তু পারদর্শী ছিল। এছাড়াও অভিজাত পরিবারের যে কন্যারা রয়েছে তারা কিন্তু 64টা কলা জানতো বলেও কিন্তু জানা যায়। কিন্তু এই সমস্ত উপাদান থেকে আমরা যে গুপ্ত যুগে নারীর অবস্থান সম্পর্কে জানতে পারি, কিন্তু গুপ্ত যুগে যে নারীর অবস্থান খুবই উন্নত ছিল সেটা কিন্তু বলা যায় না। কীরকম ধরনের ছিল মানে এটা কিন্তু সঠিকভাবে সেটা বলা যায় না যে আদৌ কি গুপ্ত যুগে যে নারীদের অবস্থান সেটা কি খুবই উন্নত মানের ছিল, সেটা সম্পর্কে কিন্তু সঠিকভাবে কিছু বলা যায় না। এছাড়াও কি রয়েছে দেখো, বলেছে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থাটা কেমন ধরনের রয়েছে। দেখো বলা হয়েছে যে গুপ্ত যুগে শিক্ষার কথা বলতে গেলে সর্বপ্রথমেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে হয়। বলেছে গুপ্ত যুগে মগধে স্থাপিত নালন্দা বিশ্ববিদ্যালয়টি ছিল বিশ্ববিখ্যাত এবং বৌদ্ধ শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে কিন্তু এটা গড়ে উঠলেও এখানে কিন্তু অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু শিক্ষাদান করা হতো। তাহলে মূলত এই যে গুপ্ত যুগের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে আমাদেরকে সর্বপ্রথমেই কিসের কথা বলতে হয়, সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়টি কিন্তু মগধে স্থাপিত ছিল এবং এটা কিন্তু বিশ্ববিখ্যাত ছিল। তো শুধুমাত্র এটা গড়ে উঠেছিল প্রথম দিকে বৌদ্ধ শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে, কিন্তু পরবর্তীতে কি হয়, এখানে কিন্তু অন্যান্য বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষাদান করা হতো। তো কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হতো দেখো, বলা হয়েছে বেদ, বেদান্ত, দর্শন, ব্যাকরণ, যোগশাস্ত্র, উপনিষদ, চিকিৎসাবিদ্যা, গণিত প্রভৃতি বিষয়ে কিন্তু এখানে শিক্ষাদান করা হতো। এখানে শুধুমাত্র যে বৌদ্ধ ধর্মের শিক্ষার ব্যাপারে, বৌদ্ধ শিক্ষার ব্যাপারেই যে সমস্ত শিক্ষাদান করা হতো সেটা কিন্তু না, পরবর্তীতে কি দেখা যায় বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু এখানে শিক্ষাদানটা করা হয়ে থাকে। সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে অবসর সময়। কি বলা হয়েছে অবসর সময় সম্পর্কে, বলেছে দেখো গুপ্ত যুগে ধনী লোকেদের হাতে কিন্তু প্রচুর অবসর সময় কিন্তু ছিল। তাহলে গুপ্ত যুগে যারা ধনী লোক ছিল তাদের কাছে তো প্রচুর ধন সম্পত্তি রয়েছে, তাই তাদের কাছেই কিন্তু মূলত এই অবসর সময়টা কিন্তু থাকতো। যারা দিন আনে দিন খায় তাদের কাছে মূলত কিন্তু এই অবসর সময় বলতে কিন্তু তেমনটা ছিল না। যেহেতু এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে দেখো গুপ্ত যুগে যে সমস্ত ধনী লোকেরা ছিল বা যে সমস্ত ধনী ব্যক্তিরা ছিল তাদের কাছে কিন্তু প্রচুর অবসর সময় ছিল এবং এই সময় তারা কি করতো, তারা কাব্য রচনা করতো, তারা চারুকলা এবং বিভিন্ন নাট্যশাস্ত্রের চর্চা করতো বলে কিন্তু যে সমকালীন যে সমস্ত সাহিত্যগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু জানা যায়। এছাড়াও কি বলা হয়েছে, গুপ্ত সমাজে মানুষেরা অবসর সময়ে বাঁশি, বীণা প্রভৃতি কিন্তু বাদ্যযন্ত্র বাজাতো এবং এই যুগে বলা হয়েছে যে জুয়া খেলা কিন্তু খুবই জনপ্রিয় ছিল। লোকে দাবা, পাশা প্রভৃতি খেলে অবসর সময় কিন্তু কাটাতো। তাহলে এই যে গুপ্ত যুগের যে সমস্ত ব্যক্তিরা ছিল বা লোকেরা ছিল তারা কিন্তু বিভিন্নভাবে তাদের কিন্তু অবসর সময়টা কাটাতো। যেমন তারা বিভিন্ন কাব্য রচনা করতো, তারা নাট্যশাস্ত্র চর্চা করতো, এছাড়াও অবসর সময় তারা বাঁশি, বীণা প্রভৃতি যে সমস্ত বাদ্যযন্ত্রগুলি রয়েছে সেগুলি বাজাতো। এছাড়াও এই গুপ্ত যুগে একটি জনপ্রিয় খেলার যেটা কথা বলা হয়েছে সেটা ছিল কিন্তু জুয়া খেলা। এছাড়াও বলেছে লোকে দাবা, পাশা প্রভৃতি খেলে কিন্তু তাদের যে সমস্ত অবসর সময় রয়েছে সেটা কিন্তু কাটাতো। দেখো তাহলে গুপ্ত যুগের যে সামাজিক অবস্থা রয়েছে সেই সামাজিক অবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। অর্থাৎ সেখানের পরিবার ব্যবস্থা কেমন ছিল, সেখানের পরিবার ব্যবস্থা মূলত যেটা জনপ্রিয় পরিবার ব্যবস্থা ছিল সেটা বলা হয়েছে যে যৌথ পরিবার ব্যবস্থা কিন্তু খুবই জনপ্রিয় ছিল, যেটাকে জয়েন্ট ফ্যামিলি বলা হয়। তারপরে হচ্ছে এখানের বর্ণ ব্যবস্থা, অর্থাৎ 4টি বর্ণের কথা এখানে বলা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তারপরে হচ্ছে বিবাহ ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ 8 প্রকারের বিবাহের কথা কিন্তু বিভিন্ন স্মৃতিশাস্ত্র থেকে জানা যায়। ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস এবং পৈশাচ।
তারপরে যেটা রয়েছে দাস প্রথা, অর্থাৎ দাস প্রথা প্রচলিত ছিল গুপ্ত যুগে এবং বলা যায় যে তারা বিভিন্ন নানা রকম কাজকর্মে তারা নিয়োজিত করা হতো তাদেরকে। তারপর হচ্ছে নারীর অবস্থান। তো নারীর অবস্থান বলা যায় যে মোটামুটি উন্নতই ছিল, কিন্তু সঠিকভাবে তেমন একটা কিছু জানা যায় না। এছাড়াও সেখানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলাম, কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হতো। তারপরে অবসর সময়ে তারা কি করতো, বিশেষ করে ধনী ব্যক্তিরা তাদের অবসর সময় কি করতো, এই নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, সাজেশনস থেকে শুরু করে নোটসপত্র নেবে, তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।